ধন্যবাদ। জি, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক, বলুন। স্পিকার, এই মুহূর্তে সারা দেশের মানুষ অনেক সমস্যা আছে। তার মধ্যে দুইটি সমস্যায় মানুষ খুবই এফেক্টেড। একটি হলো বিদ্যুৎ। স্পিকার, এই মৌসুমে সারা দেশে গ্রামে গঞ্জে 24 ঘন্টার মধ্যে কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা, আমার এলাকায় 5 ঘন্টা বিদ্যুৎ থাকে। স্পিকার, আমরা জানি না, সরকার বলেছেন যে 28,000 বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? প্লিজ, লোডশেডিং হয় না, চ্যালেঞ্জ করলাম, লোডশেডিং হয় না গ্রামে, এগুলো বলবেন কেন? লোডশেডিং হয় না। আমি আমার এলাকার মানুষ আমাকে বলেছে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে আমার এলাকায় একটা দিন থাকার জন্য, লোডশেডিং হয় কিনা দেখার জন্য। স্পিকার, আমার প্রশ্ন আরেক জায়গায়, সেটা হলো যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ভাড়ার, তাদের সক্ষমতার 41% সক্ষমতার থাকা সত্ত্বেও বসে আছে, এবং 22-23 আর্থিক বছরে এই বসে থাকার কারণে ভাড়া বাবদ 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। স্পিকার, এর আগে এই পার্লামেন্টে গত অধিবেশনে বলেছিলাম যে আমার এলাকায় প্রায় বিদ্যুৎ চলে যায়। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। আমি আজকে চ্যালেঞ্জ চাই না, আমি চাই উনি সশরীরে আমার এলাকায় একটু যাবেন, এই 2-4 দিনের মধ্যে একদিন, যে কয় ঘন্টা বিদ্যুৎ থাকে করিম মোস্তারাজ সহ গ্রাম এলাকায়। স্পিকার, আমি আরো একটু বলতে চাই, স্পিকার, ওই যে দায় মুক্তি দিয়ে যে সমস্ত চুক্তি আমরা করেছি, এই দায় মুক্তি চুক্তিটা দয়া করে উদ্যোগ করে এই যে বসে বসে দেওয়া হবে বিদ্যুৎ যদি উৎপাদন নাও করে, এই চুক্তি জনগণের সাথে বাতিল করেন। বাতিল করে বিদ্যুৎ দিলে, যেমন আমাদেরকে বিদ্যুৎ দিলে আমরা বিল দেই, ঠিক ওই সমস্ত কোম্পানিকে বিদ্যুৎ দিলে তাহলে বিল দিবেন। বসিয়ে রেখে এইভাবে 1 বছরে 26,000 কোটি দিয়ে দিবেন, এটা আমার মত। তারপরে আবার লোডশেডিং থাকবেই। কি যে একটা অসহনীয় অবস্থায় দেশের, ঢাকার শহর থেকে আপনারা কেউ বুঝবেন না, যারা মানুষ সদস্য সরকারি দলের, তারা হয়তো বলতে পারেন না গ্রামে গঞ্জের কি অবস্থাটা। এই অবস্থাটা যারা গ্রামে গঞ্জে এমপি সাহেবরা আছেন যান, তারা জানেন। কিন্তু আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার, যে এই বিদ্যুতের বিষয়টা অপচয় বন্ধ করে ওই প্রতিযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে বিদ্যুতের ওই যে ব্যবসা যারা করে, যারা নাকি বিদ্যুৎ প্লান্ট বসান, তাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে প্লান্টে বসানোর ব্যবস্থা করেন, অপচয় বন্ধ করেন। তাহলে আমার মনে হয় এই যে বিদ্যুৎ দাম বাড়াচ্ছেন, স্পিকার, IMF এর কারণে 4 বছরে যদি ভর্তুকি, মাননীয় মন্ত্রী একটা সুন্দর কথা বলেন যে সমন্বয় মূল্য বৃদ্ধি করেন, এটা বলতে লজ্জা হয়, বলেন যে সমন্বয়। এই সমন্বয় 1 বছর করেছেন, আগামী 3 বছরে 12 বার করবেন সমন্বয়, অর্থাৎ বৃদ্ধি করবেন। করে ভর্তুকিটা যদি পুরো তুলেন, এখন যে যা বিদ্যুতের দাম প্রতি ইউনিট, তাহলে ডাবল হয়ে যাবে 2 বছর 3 বছর পরে। তখন মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না। আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মধ্যে বলবো যে শুধুমাত্র দাম বৃদ্ধি না করে এমন কিছু পদক্ষেপ নেন, যে পদক্ষেপের মাধ্যমে জনগণের উপর চাপ না এসে এই একটা সহনীয় অবস্থায় আপনারা সরকারও থাকতে পারে, আর বিদ্যুৎ যাতে পাওয়া যায়। স্পিকার, একই সাথে আরেকটি বিষয় আমি বলবো, এই গত ঈদ উপলক্ষে সারা দেশে মানুষ রোড অ্যাক্সিডেন্ট, 315 জন মারা গেছে ঈদের আগে পরে রোড অ্যাক্সিডেন্টে। প্রতিদিন এখন 14 জন মারা যায়, বছরে 5,000 মতো লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এটা হলো আমার না, এটা সরকারের সংস্থা, তাদের হিসাব। স্পিকার, এখানে এইটুকু বলতে চাই যে এই 17 এপ্রিল ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাকের চাপায় 14 জন মারা যায়। সেই ট্রাকটি ড্রাইভারের ভারী যানবাহন চালানোর কোনো লাইসেন্সই ছিল না। চট্টগ্রামের আঙ্গুনে
22 এপ্রিল যে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী মারা যায়, সেই গাড়িটার কোনো ফিটনেস ছিল না এবং 43 বছর বয়স গাড়িটার। মাননীয় মন্ত্রী, 43 বছর বয়স, নো ফিটনেস, কি গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে? মাননীয় স্পিকার, 19 এপ্রিল রাজধানীর বিমানবন্দরে বেপর একটি বাস প্রাচীর ভেঙে ঢুকে সিভিল এভিয়েশন একজন ইঞ্জিনিয়ারকে চাপা দিয়ে মেরে ফেলে। এই বাসের ড্রাইভারেরও স্পিকার বাস চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স তার ছিল না। স্পিকার, আমি জানি না, শুধু এটুকু বলবো যে এই যে রোডসের বেশিরভাগ কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, পুরনো গাড়ি, ফিটনেস নাই, ড্রাইভিং লাইসেন্স যে গাড়ি থাকে সেই ড্রাইভিং লাইসেন্স নাই। আমার মনে হয় এইগুলি খুব স্ট্রংলি আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রী মহোদয় খুব যোগ্যবান এবং বিজ্ঞ মানুষ। আমি শেষ করুন, আপনাকে বলবো যে এই রোডসের আপনি একটু স্ট্রং হইলে, স্ট্রং হন, ওই ড্রাইভিং লাইসেন্স, পুরনো গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, ওটু মোটু এইগুলি রাস্তায় চলাচল না করে, তাহলে এইভাবে মানুষগুলি মারা যাবে না। দয়া করে আপনারা এই বিষয়ে ব্যবস্থা নেন। মাননীয় বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। অধিবেশন যখন ছিল না তখন বাংলাদেশ ব্যাংক IMF এর শর্ত পূরণের জন্য কিছু ব্যাংককে একীভূত করার জন্য চিহ্নিত করেছে। এই ব্যাংকগুলো হচ্ছে 10টা ব্যাংক। এগুলো হচ্ছে বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ICB ইসলামী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকুব, AB ব্যাংক, পদ্মা ব্যাংক, জনতা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। এই ব্যাংকগুলোর লায়াবিলিটি হচ্ছে প্রায় 84,000 কোটি টাকা, যার মধ্যে 54,000 কোটি টাকা হচ্ছে ডিফল্ট লোন আর 30,000 কোটি টাকা হচ্ছে ক্যাপিটাল শর্টফল। তো এই ব্যাংকগুলোকে একীভূত করে ডিফল্ট লোনের যে পার্সেন্টেজ, বর্তমানে পার্সেন্টেজ আছে 9%, IMF চায় যে এই পার্সেন্টেজটা কমে 5% আনার জন্য, অর্থাৎ 4% কমাতে হবে। এবং বর্তমানে আমাদের যে ডিফল্ট লোন আছে সেইটা প্রায় 1,43,000 কোটি টাকা। এবং এই 10টা ব্যাংককে যদি আমরা একীভূত করে এর যে লাইবিলিটি আছে এগুলো ট্রান্সফার করতে পারি, তাহলে এটা 1 লক্ষ কোটি টাকার নিচে আসবে, যেটা আপনার IMF এর শর্ত পূরণ করবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 84,000 কোটি টাকা, এই টক্সিক যে অ্যাসেট আছে, এই অ্যাসেটটা কোথায় যাবে? আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা হয়েছে, যেটা সরকারের ইয়েতে ওনারাই করবেন, এবং সেখানে এই টাকাটা আপনার এই অ্যাসেটগুলো সেখানে ট্রান্সফার করা হবে। এবং এইটা যদি করা হয় তাহলে এই 84,000 কোটি টাকার দায় দায়িত্ব শেষ পর্যন্ত এসে দাঁড়ায় ট্যাক্স পেয়ারদের উপর। তো আমার কথা হচ্ছে যে হয়তো এটা আমাদের করতে হবে, কিন্তু আমার প্রশ্ন অন্য একটা, সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলোর সম্পর্কে কিন্তু আজ প্রায় 10 বছর ধরে বিভিন্ন ব্যাংকের নাম এসছে যে এই ব্যাংকগুলো ঠিকভাবে কাজ করছে না, এখানে ডিফল্ট লোন হচ্ছে, যেমন বেসিক ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছে বলে, হয়তো ইন্টারনাল পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেরকম বৃহৎ কোনো পদক্ষেপ এতদিন তারা নেননি। আজকে IMF যখন বলছে তখন তারা পদক্ষেপ নিতে যাচ্ছে। এর সাথে দুটো প্রশ্ন জড়িত। একটা প্রশ্ন হচ্ছে যে এর দায় দায়িত্বটা কে নেবে? যারা এর জন্য দায়ী আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক, যারা এটার জন্য দায়ী তাদের কি হবে সেই সম্পর্কে কোন রকম
কথা তারা বলেননি। আমি মনে করি যারা এই ডিফল্টের জন্য দায়ী, তাদের যদি শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আজকে যেটা আমরা করছি IMF এর শর্ত পূরণ করার জন্য, দেখা গেল যে IMF এর শর্ত পূরণ হয়ে গেল, কাজ হয়ে গেল, আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান আমরা চলে যাব যদি আমরা শাস্তির বিধান করতে না পারি। আমার কথা হচ্ছে যে আমরা একীভূত এইভাবেও করা যায়। একীভূত আমরা BCCI এর একটা ইনস্ট্যান্স আছে বাংলাদেশে, যেখানে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন করা হয়েছে, এবং এই দুর্বল ব্যাংকগুলো, যেগুলো ভালো ব্যাংক আছে, তার সাথে একীভূত না করে, এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে খারাপ ব্যাংকগুলোকে একীভূত করে একটা রিস্ট্রাকচারিং করে একটা নতুন ব্যাংক করা যায় কিনা সেটা দেখার একান্তভাবে দরকার। আমি এই কথাগুলো বলছি কারণ আমাদের বর্তমান যে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ক্রাইসিস আছে, এই ক্রাইসিস থেকে আমাদের উত্তরণ করতে হবে। আমরা যদি আমাদের এই অর্থনীতিকে সচল করতে চাই এবং এগিয়ে নিতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।